টানা বৃষ্টিতে ৩ পার্বত্য জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি ও পাহাড় ধসের শঙ্কা বেড়েছে। খাগড়াছড়িতে পানিবন্দী হাজারো মানুষ, তলিয়ে গেছে বসতবাড়ি, সড়ক, বিদ্যালয়, খেলার মাঠ ও মাছের পুকুর। বিচ্ছিন্ন হয়েছে সাজেকের যোগাযোগ। আটকা পড়েছেন শত শত পর্যটক। পাহাড়ে বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে সবুজ মাহমুদের প্রতিবেদন। ছবি তুলেছেন শৈশব বর্মন ও মোবারক হোসেন শুভ। চেঙ্গি এবং মাইনী নদীর পানি এখনো বাড়ছে, তবে বৃষ্টি অব্যাহত থাকলে এই পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। পানি না কমা পর্যন্ত দুর্ভোগ কমার সম্ভাবনা নেই, সে সাথে আছে পাহাড় ধসের ঝুঁকি। সেজন্য সতর্ক করছে স্থানীয় প্রশাসন। যে রুমে ছিলেন সেই রুমে আপনারা ফেরত চলে যান। বসতবাড়ি, রাস্তাঘাট, বিদ্যালয় ও খেলার মাঠ তলিয়ে গেছে বন্যার পানিতে। ডুবে গেছে চাষ করা মাছের পুকুরও। বাড়ছে ক্ষয়ক্ষতি এবং জনদুর্ভোগ। এক কোমর রয়েছে রাস্তাতে, হাট বাজারে আসতে পারতেছি না বৃষ্টি পানির কারণে। যাতায়াতের সমস্যা, পানির ভিতরে যখন ঢুকে থাকতেও সমস্যা। বৃষ্টি যদি না হয় তাহলে আমরা তবু একটু স্বস্তির দিকে যাব। অটোওয়ালা ঘরের ভিতরে আটকে আছে, গাড়ি বাই করতে পারতেছে না, ওদেরও একটু সমস্যা আছে, কারণ খানা পিনার ব্যাপার স্যাপার আছে। ওদের রাস্তাঘাট ডুবে গেছে, মনে করেন যে অনেক সাজেক বাসী প্রায় ৩-৪ হাজার আটকে আছে, ওরাও আটকে পারতেছে না। খাগড়াছড়ির দিঘি নালায় বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। ঘরে থাকতে পারি না, ঘরে এই হিউম্যান পানি আমরা নামিয়ে যেদিকে কোনো কিছু পাক করতে পারি না, কিছু না। নষ্ট হয়ে গেছে, রাস্তাঘাটে পানি আমরা চলতে পারতেছি না। আমরা হাঁস মুরগি যা চিন্তা বন্যা বাসে লয়ে গেছে, খাবার দাবার নাই, খাবার দাবার আমরা রান্নবো কই, খাইম কই, রান্নাবার কোনো জায়গা নাই। এটি দিঘিনালা থেকে সাজেক যাওয়ার রাস্তা। এই রাস্তার বেশ কিছু জায়গায় এভাবে প্লাবিত হওয়ায় সাজেকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আটকা পড়েছে প্রায় ৫০০রও বেশি পর্যটক। বন্যার এই সংকটে আটকা পড়া পর্যটক এবং স্থানীয় বাসিন্দা দুই পক্ষই এখন অপেক্ষায় কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, কবে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে। সবুজ মাহমুদ, ৭১, খাগড়াছড়ি। দর্শক, এই মুহূর্তে কক্সবাজারের চকরিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, একটু জানতে চাই, আপনার প্রতিবেদন আমরা দেখছিলাম, সকাল থেকে আপনি কভার করছিলেন বান্দরবনের লামায় যে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং নিহতের ঘটনা ঘটেছে, সেই সব বিষয়গুলো একটু জানাবেন এবং একই সাথে এখন কি অবস্থা, আবহাওয়ার কেমন বৈরী আবহাওয়া রয়েছে কিনা সেটাও একটু জানাবেন। আর প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ আপনার চোখে পড়লো? ন্যান্সি, এখানে আসলে বৈরী আবহাওয়া এখনো আছে, এটা চলমান। আমরা গতকাল থেকে দেখছি এখানে আসলে বৃষ্টি যে পড়ছে, সেই বৃষ্টি থামার কোনো অবকাশ আমরা দেখছি না। অল্প সময় ৫-১০ মিনিট থামলেও পুরো সময়টাই বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির সাথে আপনার ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং বাতাস তো রয়েছে। ফলে এখানে আমরা পানি যেরকম বাড়তে দেখছি, বিশেষ করে চকরিয়া, পেকুয়াতে আমরা পানি বাড়তে দেখছি এবং আমরা দেখেছি বান্দরবানের লামাসহ আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে সেখানে ভূমিধসের ঘটনা ঘটছে। আমরা লামাতেও যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু অর্ধেক পথ যাওয়ার পর আসলে আমাদেরও সেই সুযোগটি হয়নি, যেহেতু এখানে রাস্তা ভেঙে পড়েছে, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত। ফলে আমাদেরকে ফেরত আসতে হয়েছে। আমরা আরেক দফা আগামীকাল হয়তো চেষ্টা করবো লামায় গিয়ে দেখার জন্য সরেজমিনে কী অবস্থা। এবং এই পর্যন্ত আমরা যা দেখলাম সেখানে অনেক ভারীঘর আপনার ধসে পড়ার মুহূর্তে আছে বা আশঙ্কায় রয়েছে, ঝুঁকি রয়েছে এবং অনেকগুলো পড়েছে। ফলে মানুষ হতাহত হচ্ছে এবং অনেককে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। যারা যাচ্ছেন না তারা নিজেদের ঝুঁকির মধ্য দিয়ে এখানে বসবাস করছেন এবং স্থানীয় প্রশাসন রয়েছে, প্রশাসনেরও যোগাযোগ খুব একটি যে ভালো তা বলবো না, কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে যে যেহেতু আপনার রাস্তাঘাট সহ আশেপাশে বিভিন্ন পাহাড় ভেঙে মাটি পড়েছে, গাছপালা ভেঙে পড়েছে, সেগুলো সরানোর কাজ তারা করছে। যেহেতু আপনার শনিবার পর্যন্ত এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তারা চেষ্টা করছে যেন এর মধ্যে সেগুলো ক্লিয়ার করার জন্য। কিন্তু এই পার্বত্য এলাকা সহ কক্সবাজারের যে অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। ফলে এখানে যে খুব সহজে এইগুলো করা যাচ্ছে সেটাও বলা যাবে না। এবং এখানে আপনি জানেন যে বিদ্যুতের একটি সংকট দেখা দিয়েছে, যেহেতু ফ্লাড এরিয়া, পানি অনেক বেশি। ফলে দেখা যাচ্ছে যে এখানে অনেক ক্ষেত্রে বিদ্যুৎ থাকছে না, মোবাইল নেটওয়ার্ক থাকছে না, এখানে যোগাযোগ ব্যবস্থার একটা অসম্ভব লেভেলের সমস্যা পড়তে হচ্ছে। মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে যে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে সেটাও এখানে সমস্যার মধ্য দিয়ে পড়তে হচ্ছে তাদেরকে। খাদ্যর অভাব একটু রয়েছে এখানে। আপনি জানেন পার্বত্য এলাকায় এমনিতেই একটু আপনার তাদের দুর্গম এলাকা, সেই জায়গায় খাদ্য ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা সেইগুলো ধসে পড়ার কারণে মানুষের মধ্যে এক ধরনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। তাদের দাবি এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং সরকারের উচ্চ পর্যায় থেকে যেন তাদের দিকে একটু নজর দেওয়া হয়। আগামী
শনিবার পর্যন্ত যেহেতু এই সম্ভাবনার একটি রয়েছে এবং এটি শেষ হতে আপনি জানেন একটি পোস্ট ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি বিষয় থাকে, মানে পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে সব মিলিয়ে তাদের সরকার এবং বর্তমান প্রশাসনের কাছে দাবি রয়েছে যে তাদের দিকে একটু বিশেষ নজর দেওয়ার জন্য যেন মানবিক এই সংকটটা তারা কাটিয়ে উঠতে পারে। ন্যান্সি। মোহন, আপনাকে ধন্যবাদ, আপনি নিরাপদে থাকুন। দর্শক, আমাদেরকে কক্সবাজারের চকরিয়া থেকে মোহন ইসলাম জানাচ্ছিল যে সারাদিন তিনি বান্দরবনের লামায় ছিলেন, সেখানকার যে পাহাড় ধসের ঘটনা এবং একই সাথে কক্সবাজারের চকরিয়ায় যে বৈরী আবহাওয়া সেটারও আপডেট তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। এবং তিনি যেমনটা জানাচ্ছিলেন, এবার কক্সবাজারের চকরিয়ায় দুর্গম এলাকায় পাহাড় ধসে মারা গেছে 2 জন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক নারীকে। চকরিয়া থানার ওসি জানিয়েছে বুধবার রাত 3টার দিকে বড়ইতলি ইউনিয়নের মোচনিয়া কাটা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছেন ওই এলাকার বাসিন্দা সুমি ও মোহাম্মদ তৌসিফ। এর আগে গতকাল উখিয়ায় পাহাড় ধসে একটি শিক্ষা প্রতিষ্ঠানের 5 শিক্ষার্থীর মৃত্যু হয়। টানা ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় স্থবির হয়ে পড়েছে পার্বত্য জেলা রাঙামাটির স্বাভাবিক জনজীবন। পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরাচ্ছে জেলা প্রশাসন। এ পর্যন্ত 4,266 জন মানুষ আশ্রয় কেন্দ্রে গেছেন। সদরের মগবান এলাকা থেকে ভেসে যাওয়া দলমণি চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে। রাঙামাটি থেকে উচিংছা রাখাইনের তথ্য ছবিতে প্রতিবেদন। টানা 5 দিনের বৃষ্টি, পাহাড়ি ঢল ও নদ নদীর পানি বেড়ে রাঙামাটি সদর সহ উপজেলাগুলোর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে যোগাযোগ। সড়কের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। বিলাইছড়িতে এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। ভারী বৃষ্টির সময় ঝুঁকির কারণে রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। মানুষ অনেক কষ্টে আছে, মানুষ কেউ না খাইয়ে মরতেছে, কেউ পানিতে ডুবে মরতেছে, অনেক কষ্টের মধ্যে আছে মানুষ। আমরা ঘর বাড়ি আছে, যাই আছে বাইঙ্গা চুরে গেছে, গেটি তো আমরা ফালাইতে যেতাম পারি না, চুর আছে, চুরেরা নিভোগা। খুব কষ্টতে আছি এখন। চলাফেরা আমাদের রাস্তা যেটা চলার রাস্তা ওইটা আমাদের ভাঙ্গা মাটিতে ভাঙ্গা রাস্তা বলে হয়ে গেছে। এখন আমরা খুব চলাফেরা আজকে 4-5 দিন ধরে মানে কষ্ট হচ্ছে। পানি যাবে লেগে একটা রাস্তা করে দেয় না, এই রাস্তার পানি আমাদের ঘর বাড়ি সব নষ্ট হয়ে যায়, ভাঙ্গা যায়। এই জন্য আমরা অনেক কষ্ট হইতেছে। এই নির্মাঞ্চলে প্রায় বেশিরভাগ এলাকাই প্লাবিত হয়েছে, সবাই ঘরবন্দি, বের হওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত রাঙামাটিতে 34টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জানান, পার্বত্য 3 জেলায় 1300 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। আজকেই 1300 মেট্রিক টন, রাঙামাটির জন্য 500 মেট্রিক টন, খাগড়াছড়ি এবং বান্দরবানের জন্য 400 মেট্রিক টন করে ইনিশিয়ালি বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজন আরো দেওয়া হবে এবং জেলা প্রশাসনকেও অতি শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরো কিছু আর্থিক অনুদান দেওয়া হবে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা মাঠে কাজ করছেন বলে জানান জেলা প্রশাসক। যারা ঝুঁকিপূর্ণ এলাকায় যে সকল জনগণ বসবাস করছিলেন তাদেরকে আসলে আমরা আশ্রয় কেন্দ্রে আনার, আমি বলবো যে শতভাগ না হলেও 99% আমরা সফল হয়েছি যে তারা আমাদের আশ্রয় কেন্দ্রগুলোতে চলে এসেছে। এখনো যে সকল ঝুঁকিপূর্ণ এলাকায় জনগণ বসবাস করছে আমাদের মাইকিং চলছে, আমাদের প্রচেষ্টা আছে যে তারা যেন চলে আসে নিরাপদে। এই দুর্যোগময় সময়ে কোনো জানমালের যাতে ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রেখে সবাইকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। পিন্টু হাজং, ৭১। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের পর প্রায় 25,000 মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুজ্জামান হাবিবুদ্দিন। ক্ষতিগ্রস্তদের জন্য নগদ সহায়তার পাশাপাশি ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। অতিবৃষ্টির কারণে এসব জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে 300 বিধিতে দেয়া বক্তব্যে মন্ত্রী আরও জানান, মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। হতাহতের ঘটনায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তথ্য নিচ্ছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বসবাস করছেন তাদের সরকার খাস জমিতে ঘর তুলে দেওয়ার কথাও জানান তিনি। চট্টগ্রামে পাহাড়ি ধসে 5 জনের মৃত্যুবরণ হয়েছে, কক্সবাজারে 19 জন, রাঙ্গামাটিতে 1 জন, বান্দরবনে 5 জন। আমরা ইতিমধ্যে এই সমস্ত দুর্গত এলাকায় আশ্রয় কেন্দ্র খুলেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছে
আমাদের মন্ত্রণালয় সচিব মহোদয় ওই অঞ্চলে অবস্থান করছেন এবং জেলা প্রশাসন উপজেলা পরিষদকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা সার্বক্ষণিক দেখভাল করছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তার ত্রাণ ভাণ্ডার থেকে প্রত্যেকটি জেলায় 20 লক্ষ টাকা ইতিমধ্যে উনি বরাদ্দ দিয়েছেন এবং উনি সার্বক্ষণিক এটি দেখভাল করছেন, আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। বাংলাদেশকে সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাহাড় কাটা, বন উজাড়, বন্যপ্রাণী হত্যা, নদী ভরাট সহ পরিবেশের ভারসাম্য নষ্ট করে এমন কাজ থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। সকালে রাজধানীতে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদন। নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল সারা দেশে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সেই মহাপরিকল্পনারই যাত্রা শুরু হলো। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় 3 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠানের হাতে জাতীয় পরিবেশ পদক 2025 তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে বিশ্বের বসবাস অযোগ্য নগরের তালিকায় ঢাকার অবস্থান নিয়ে উদ্বেগ জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে প্রতিটি নবজাতক জন্মের পর একটি করে গাছ লাগানোর আহ্বান জানান সরকার প্রধান। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় 3য় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। একটা পরিবারের নতুন সন্তান জন্মগ্রহণ করলে আমরা যদি সবাই মিলে তার জন্য তাকে স্মরণ করে একটি গাছ রোপণ করি, তাহলে একটা নবজাতকের পাশাপাশি একটা গাছ যেমন বেড়ে উঠবে, সেই ছোট্ট শিশুটি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং এভাবেই সবুজায়নের জন্য সামাজিক আন্দোলন সফলতা লাভ করবে। জানান সামাজিক আন্দোলন ও পরিবেশ রক্ষায় সারা দেশে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করবে তার সরকার। একটি নিরাপদ, বাসযোগ্য ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানে গ্রিন ভলেন্টিয়ারিজম চালু করার একটা পদক্ষেপ আমরা নিয়েছি। একই সঙ্গে ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ চালু এবং এনভায়রনমেন্ট স্টার্টআপ ফান্ড সহ বেশ কিছু উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সরকারের না এই উদ্যোগগুলো যদি আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি নিরাপদ, স্বাস্থ্যকর এবং সবুজ বাংলাদেশ গঠন করতে ইনশাআল্লাহ সক্ষম হব। উপস্থিতবৃন্দ, এর মধ্যে প্রায় সকলেই জানেন এটি আমাদের বর্তমান সরকারের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল যে আমরা 5 বছরে নতুন করে 25 কোটি গাছ রোপণের কর্মসূচি নিয়েছি। পাহাড় কাটা, বন উজাড়, বন্যপ্রাণী হত্যা, নদী ভরাট, শতবর্ষী গাছ কাটা সহ পরিবেশের ভারসাম্য নষ্ট করে এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তারেক রহমান। সরকার পরিবেশ রক্ষার সাথে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। যেখানে সেখানে বর্জ্য না ফেলার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী জানান প্লাস্টিক বর্জ্য কমিয়ে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের কাজ করছে সরকার। দেশ হোক সকল প্রাণী এবং প্রাণের নিরাপদ আবাসস্থল। মোহাম্মদ হোসাইন, 71, ঢাকা। বহুল আলোচিত সংবিধানের ৫৫ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়ার রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। পাশাপাশি ৫৫ সংশোধনীর বাকি নীতি নির্ধারণী বিষয়গুলো সুরাহা হবে জাতীয় সংসদে। সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। দর্শক, প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছালে নিশ্চয়ই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে বলে জানালেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তবে সেই সরকারের কাঠামো কেমন হবে সংসদে আলোচনার মাধ্যমে তা ঠিক হবে বলে জানান তিনি। আপিল বিভাগের রায়ের প্রতিক্রিয়ায় দুপুরে সচিবালয় মন্ত্রী আরও জানান, সংবিধান সংশোধনে বিশেষ কমিটি করা হবে, পরে সেটা বিল আকারে তোলা হবে সংসদে। শারমিন নীরার প্রতিবেদন।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2009 সালে সরকার গঠন করে আওয়ামী লীগ। 2 বছর পর এই ব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধন করে তারা। এরপর দলীয় সরকারের অধীনে টানা 3টি নির্বাচনে ব্যাপক বিতর্ক হয়। জুলাই আন্দোলনে আওয়ামী লীগের পতনের পর সংবিধানে তাদের পরিবর্তন করা ধারাগুলো অবৈধ বলে চূড়ান্ত রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। এর ফলে আগামী সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করা যাবে বলে জানান আইনমন্ত্রী। বিএনপি এটার জন্য বিগত 16-17 বছর ধরে সংগ্রাম করেছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে স্লোগান দিয়ে আমরা নিরন্তর সংগ্রামের পথে হেঁটেছিলাম, সেই পথে হাঁটার মুখ্য লক্ষ্য ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এবং সেই প্রক্রিয়ায় ফেরার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না। আমরা সেই জায়গাটা রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। রায়ের আলোকে রায়ের সাথে যাতে সাংঘর্ষিক না হয় সেইটা বিবেচনা করে যে পাবলিক কনসালটেশনে দেব সব শ্রেণীর মানুষের, সব মতের মানুষের, সব পথের মানুষের সাজেশন নেব। তিনি আরও জানান, আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে জুলাই সনদকে গুরুত্ব দিয়ে সংবিধান পরিমার্জন করা হবে। এরপর সেটি সংসদে বিল আকারে তোলা হবে। সংবিধান সংশোধনের মাধ্যমে যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা পার্লামেন্টের সামনে প্লেস করব এবং সেই অনুসারে করব, এবং সেখানে আমাদের এই সংশোধনীগুলো আনতে আমাদের মুখ্য বিবেচ্য বিষয় থাকবে জুলাই চার্টার। এসব পরিবর্তন হলে কেউ আর ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না বলে আশা আইনমন্ত্রী আসাদুজ্জামানের। যে সংশোধনীগুলোর মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিস্টের চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য প্রক্রিয়া আনা হয়েছিল। শারমিন নীরা, ৭১, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে তার শপথ নিতে আর কোনো আইনি বাধা রইল না। আজ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই রায় দেন। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন জামাত প্রার্থীর আইনজীবী। সারোয়ার আলমগীরের প্রার্থিতার রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করার পর ঋণ খেলাপির অভিযোগ এনে তার বিরুদ্ধে আপিল করেন জামাতের প্রার্থী নুরুল আমিন। 18 জানুয়ারি নির্বাচন কমিশন সারোয়ারের প্রার্থিতা বাতিল করে। এটা চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেন উচ্চ আদালত। হাইকোর্টের রুলের বিরুদ্ধে জামাত প্রার্থী আপিলের অনুমতি চেয়ে আবেদন করলে আপিল বিভাগ তা মঞ্জুর করেন। সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে এখনো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, পরাজিতদের বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে, আর মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নগরবাসীর গাফিলতি পেলে শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণের প্রশাসক। মেয়র নির্বাচিত হলে ঢাকার চেহারা বদলে দেবার আশ্বাসও দেন তিনি। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক নানা বিষয়ে কথা বলতে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করে বিএনপি। এতে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এখনো ষড়যন্ত্র চলমান। অনেক ষড়যন্ত্র চক্রান্ত আছে। পরাজিত শক্তিরা নানা চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে, ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করতে পারে। তো সেটা যাতে করতে না পারে এই কারণে আমরা আগে থেকেই সবাইকে সচেতন করছি এবং আমাদের নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছি, নির্দেশ প্রদান করা হয়েছে দলের চেয়ারম্যানের পক্ষ থেকে, তারা যাতে এইখানে একেবারে পাহারাদারের মতো, প্রহরীর মতো তারা কাজ করেন, ধর্মের ভাই বোনদের সাথে তারা একযোগে এটা কাজ করেন। এ সময় রথযাত্রা উৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। এদিকে দুপুরে রাজধানীর মানিকনগরে এক রাস্তা সংস্কার কাজের উদ্বোধনকালে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বর্ষায় মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নগরবাসীকে সচেতন হবার পরামর্শ দেন। দায়িত্বে অবহেলায় জরিমানারও হুঁশিয়ারি দেন তিনি। ডেঙ্গু চিকনগুনিয়া আসতেছে, আপনাদের সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কোথাও যাতে 3 দিনের বেশি কোনো পানি জমে না থাকে সেই ব্যবস্থাটা আপনারা করবেন। আপনার দোকানের সামনে পরিষ্কার রাখার দায়িত্ব আপনার। যদি আপনি পরিষ্কার না রাখেন তাহলে কিন্তু মোবাইল কোর্ট এসে আপনাকে ফাইন করবে। এ সময় সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, কাজের মাধ্যমে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে মানুষের মন জয় করতে চায় সরকার। আমরা রাত দিন কাজ করছি, তবে তার সুফল। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।
গণভোটের রায় বাস্তবায়নে সরকার গড়িমসি করলে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে রাজপথে দাবি আদায় করার হুঁশিয়ারি দিয়েছেন 11 দলীয় ঐক্যের নেতারা। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমার বাংলাদেশ পার্টির আলোচনা সভায় তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সাথে দ্বিচারিতা করেছে। জুলাই গণহত্যার দায়ে দ্রুত আওয়ামী লীগের বিচারের দাবিও জানানো হয় সভায়। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। আমাদের বাচ্চাদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল, পাখির মতো মেরে ফেলছিল আমাদের বাচ্চাদের। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা সভার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি। আমরা সবাই তখন মুক্তি চাচ্ছিলাম। এতে বক্তারা বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। জুলাই গণহত্যার দায়ে অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার দাবি জানান তারা। মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে 16 বছরের যে ফ্যাসিবাদ কায়েম করেছে, সেই ঢালটা ঠুনকো হয়ে গেছে, সেই ঢালটা আর টেকসই হবে না। তার যতটুকু সত্য তা অবশিষ্ট থাকবে, কিন্তু যা জুলুমের হাতিয়ার, সেই জুলুমের হাতিয়ার হিসেবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করার আর কোনো সুযোগ এই বাংলাদেশে নাই। সেটা আমরা সেদিনই বুঝতে পেরেছিলাম। আমরা মরে যাব, যাতে আমাদের পরবর্তী জেনারেশনও যাতে এদেরকে খুঁজে খুঁজে বের করে এনে আইনের সম্মুখীন করে। 700-800 আয়নাঘর যারা বানিয়েছে, প্রত্যেকের জন্য বাংলাদেশের এই বড় লম্বা হাতের আইনের থেকে যাতে দূরে সরে না থাকতে পারে। উনি বাংলাদেশকে ধ্বংস করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছেন। সুতরাং শেখ হাসিনা অনুতপ্ত হবেন না, আর ওনাকে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের জনগণ কখনই গ্রহণ করবে না। গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জাতির সাথে দ্বিচারিতা করছে বলেও অভিযোগ করেন আলোচকরা। নির্বাচনের মাধ্যমে যে সরকার আসলো জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন একজন নেতা বললেন যে ইলেকশনটা যাতে না হয়, পিছিয়ে যাতে না যায়, সেই জন্য আমরা এই সমস্ত সংস্কার প্রস্তাব মেনে নিয়েছিলাম। আমি মনে করি আগামী 1 শতাব্দী পর্যন্ত এই রাজনৈতিক প্রতারণার দায় বিএনপিকে বহন করতে হবে, খেসারত দিতে হবে। অন্য বক্তারা অভিযোগ করেন, ঐকমত্য কমিশনে আলোচনার মাধ্যমে হওয়া কোনো সিদ্ধান্ত মানেনি সরকার। জুলাই সনদ বোঝা এত সহজ নয়। আপনি সত্যি বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে চান, যদি স্বাধীন করতে চান তার মানে মানুষকে স্বাধীন বানাতে চান, আর সেই কারণে বিচারিক প্রক্রিয়া সহ সামগ্রিক পদ্ধতিটা যাতে একেবারে স্বচ্ছ হয়। অবিলম্বে আপনার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করবার ব্যাপারে সংসদে আইন পাশ করবেন, পাশাপাশি বিচারিক প্রক্রিয়াও চলতে থাকবে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার অবদান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবিও জানান আলোচকরা। আজাদির লড়াইটা শত শত বছর ধরে চলবে। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথেই।